আমরা এই 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে আজকে আপনাদের কুড়িগ্রামের মধ্য কুমোরপুরে এসেছি। আমরা আমাদের বোন ফেলানির জন্য এসেছি। আমাদের বোন ফেলানির মতো কাউকে যেন আর ওই কাঁটাতারে ঝুলে থাকতে না হয়, সেই প্রতিবাদ জানাতে আমরা এসেছি। আমাদের বোন ফেলানির লাশ ওইখানে ঝুলেছিল, এটা শুধু ফেলানির লাশ না, এটা ভারতের দাসত্বে আমাদের সার্বভৌমত্বের লাশ। আমরা স্পষ্ট করে বলতে চাই, এরপরে যদি আমাদের ওই সীমান্তে আমাদের কোন ভাই বোনের লাশ আমরা দেখতে পাই, ওই সীমান্ত আমরা ভেঙে দিব। এরপরের মার্চ লং মার্চ ফর ফেলানি হবে না, এরপরের মার্চ লং মার্চ ফর ডেস্ট্রয়িং দ্য কাঁটাতার হবে। দর্শক, আজকে এই সব কথা বলেছেন এই ব্যক্তি, নাম হচ্ছে সার্জিস আলম, সমন্বয়ক। ওখানে ওই যে ছাত্র মুভমেন্ট হয়েছিল বৈষম্য বিরোধী, তার একজন সমন্বয়ক ছিলেন। এবং ইদানিংকালে ওনারা আবার একটা করেছেন কি, জাতীয় নাগরিক কমিটি, তারও নাকি উনি একজন মুখপাত্র। তো ওনারা আজকে একটা লং মার্চ বা কিছু একটা করেছেন কুড়িগ্রাম, যেখানে ওই একটা কাণ্ড ঘটেছিল 2001 সালে 7 জানুয়ারি। ফেলানি খাতুনের লাশ, যেটা আর কি কাঁটা তারে ছিল, ঝুলে ছিল। তো সেটাকে সামনে রেখেই ওনারা আজকে একটা মুভমেন্ট করেছেন কুড়িগ্রামে। কুড়িগ্রাম বলতে দর্শক, যেটা দেখুন, ওই যে বাংলা আমাদের পশ্চিমবঙ্গের যে ম্যাপটা উপর দিকে দেখুন, কুড়িগ্রাম বলে লেখা রয়েছে না, মানে কোচবিহার। দেখুন, কোচবিহারের নিচে নিচে কুড়িগ্রাম বাংলাদেশে। ওখানে ঘটনাটা ঘটেছিল 2001 সালে 7 জানুয়ারি। ওই ফেলানি যে নামটা উঠে আসছে, ফেলানি খাতুন, কিশোরী, অল্প বয়সী। ও মানে ওর বাবা নাকি মানে ভারতে কাজ করতেন, বাবার সঙ্গে নাকি ও ছিল। তো ওর নাকি বিয়ে ঠিক হয়েছিল, যেটা বলা হচ্ছিল আর কি। তো বাড়ি ফিরছিল, বাবাও নাকি সঙ্গে ছিলেন, বাড়ি ফিরছিলেন। কিন্তু বাড়ি ফেরা বলতে ওই রকম বাড়ি ফেরা, কাঁটা তারে মই লাগিয়ে উপর দিয়ে বাড়ি ফেরা। তো সেই কাঁটা তার টপকানোর সময় যেটা হয়েছিল, মানে তখন অনেক অনেক ব্যাখ্যা আছে। কখনো মানে কোনো জায়গায় দেখেছি যে ওর নাকি ওড়না আটকে গেছিল, কাঁটা তারে চিৎকার করছিল, বিএসএফ গুলি চালিয়ে দিয়েছে। আবার কেউ কেউ বলে থাকেন যে মানে টপকে যাচ্ছিল, বিএসএফ ডিরেক্টলি গুলি চালিয়ে দিয়েছে। তো এইসব ছিল 2011-র ব্যাপার। তো সেই সব নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল, কারণ লাশটা সত্যিই কাঁটা তারে ছিল এবং সেই লাশের ছবি মানে গণমাধ্যমে প্রকাশ পেয়েছিল। ফলে একটা মানে ছবিটা দেখে একটা খুব মনে হয়েছিল না অনেকের ক্ষেত্রে, লাশটা কাঁটা তারে আছে। সুতরাং সেটা নিয়ে একটা হইচই পড়ে গেছিল, বিরাট হইচই পড়ে গেছিল। তো সেই সব নিয়ে বিচারের দাবিও তোলা হয়েছিল ওই দেশ থেকে। আমাদের এখানে বিচারের ব্যবস্থাও হয়েছিল, যদিও যে কনস্টেবল ফায়ারটা করেছিলেন বলে বলা হচ্ছিল, অভিযোগ বিএসএফ এর তরফ থেকে, নাম হচ্ছে অমিয় ঘোষ, তাকে কিন্তু নির্দোষ হিসেবেই রায় দেওয়া হয়েছিল। বিএসএফ এর আদালতে যে বিচারটা হয়েছিল, নির্দোষ হিসেবেই রায়টা দেওয়া হয়েছিল। কারণ যে ধরনের কথাগুলো বলা হচ্ছিল সেই রকম মানে প্রমাণ নেই তার বিরুদ্ধে। তো যাই হোক দর্শক, সেসব নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, বিতর্ক রয়েছে। সেই রায় ওখানকার লোকজনেরা মানবেন না, মানছেন না, এইসব বলেন। রায়ের পুনর্বিবেচনার দাবি তোলা হয়, সেসব নিয়ে এখনো তর্ক বিতর্ক চলছে, তো চলছেই। ওনাদের বক্তব্য যে এখনো বিচার পায়নি, ইত্যাদি ইত্যাদি।
তো এখন সেই বিষয়কে সামনে রেখে সার্জিস আলম উনি আজকে বিরাট গরম গরম ভাষণ দিয়েছেন, বলেছেন যে যদি আর এরপর একটাও আমার ভাই বোনেদের লাশ ওই কাঁটাতার এলাকাতে বর্ডারে যদি দেখি আমরা, তাহলে আমরা লং মার্চ ডিস্ট্রয় করার জন্য, মানে কাঁটাতারকে ডিস্ট্রয় করার জন্য, ধ্বংস করার জন্য আমরা এবার লং মার্চ করব। মানে কাঁটাতার ভেঙে ঢুকে পড়বেন আর কি, এমন একটা ভাব। তো উনি আজকে এরকম একটা হুঁশিয়ারি দিয়েছেন খুব জোর গলাতে। তো দেখা যাক দর্শক, উনি মাঝে মধ্যেই হুঁশিয়ারি দেন, হুমকি দেন, অনেক কিছু দিয়ে যাচ্ছেন। এখনো সেই অর্থে ভারতের বিরুদ্ধে কিছু করতে পারেনি, শুধু হুমকি দিয়ে যাচ্ছেন আর আমরা শুনেও যাচ্ছি। তো আজকেও এরকম হুমকি দিয়েছেন লং মার্চের কাঁটাতার ভেঙে দিবেন। কাঁটাতার ভেঙে ওনারা একটা বৃহত্তর বাংলাদেশ তৈরি করবেন, এটা ওনাদের অনেকেরই স্বপ্ন। এবং উনি তো সমন্বয়ক, কিন্তু সরকারের সঙ্গে যুক্ত রয়েছেন এমন একজন যিনি উপদেষ্টা মাহফুজ আলম, তিনি তো একেবারে একটা মানে বৃহৎ বাংলাদেশের ম্যাপ পর্যন্ত প্রকাশ করে দিয়েছিলেন। কলকাতা আছে, তার মধ্যে আমাদের বাংলার অনেক অংশ আছে। সুতরাং কাঁটাতার ভেঙে একটু ঢুকে পড়া আমাদের বাংলার অংশে বা ভারতের অংশে, সেটা ওনাদের অনেক স্বপ্ন আমরা অনেকের মধ্যে দেখি, এবং আরো অনেকে ওনাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকেন। তো উনিও বলেছেন যে কাঁটাতার ভেঙে ঢুকে পড়ব। এখন দর্শক, ফেলানির যে কেসটা, একটা বাচ্চা মেয়েকে কাঁটাতারে ঝুলতে দেখা যাচ্ছে বডিটা, সেটা যে কোনো মানুষের দেখলে একটা খারাপ লাগার জায়গা হবেই। একটা মানবিক দিকে নিশ্চয়ই যে কোনো মানুষের দেখলে খারাপ লাগবে, সেটা হচ্ছে মানবিক অ্যাঙ্গেলে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি বিএসএফ কোথাও কখনো গুলি চালায়, কেন চালায়? বিএসএফ এ যারা গুলি চালাচ্ছেন তারা কি মানুষ না? তারা কি যন্ত্র? তারা তো যন্ত্র না, তারাও কিন্তু মানুষ। কিন্তু তারপরেও কখনো কখনো যে গুলি চালানোর যে খবরগুলো আসে, কেন তারা গুলি চালান? এখন দর্শক, আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ বলবেন যে ওরা কিসের ভিত্তিতে বিচার চাইছে? বর্ডার টপকে ঢুকছিল ফেলানি, গুলি চালিয়ে দিয়েছে, তো বেশ করেছে। হয়তো কেউ কেউ আমাদের এখান থেকে বলবেন। দেখুন, সেক্ষেত্রে বাংলাদেশের যেটা বক্তব্য যে সীমান্তে বর্ডার মানে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে চুক্তি আছে, মানে একটা সিস্টেম করে রাখা আছে যে সীমান্ত রক্ষীরা কখনো ডিরেক্টলি গুলি চালাবে না, সতর্ক করবে। যদি সেটাও না হয় এবং তারপরেও গুলি চালাবে না, গুলি তখন চালাবে যখন মনে করবে যে আমি নিজে বাঁচবো না, আমার ক্ষতি হয়ে যাবে, তখন গুলি চালাবে। কিন্তু সেটাও আবার বুককে উদ্দেশ্য মানে টার্গেট করে না, পায়ে গুলি, এরকম নাকি বলা আছে। আর যদি চোরাচালান এইসব বিষয়েও কিছু হয়, তখনও নাকি গুলি চালানো যাবে না, ধরে আইনের মাধ্যমে বিচার করতে হবে, এটাই নিয়ম। ভারত সেই নিয়ম মানে না, শুধু গুলি চালায়। এটা হচ্ছে বাংলাদেশের বক্তব্য, এবং ফেলানি কেসটাকেও সামনে রেখে বলা। এটাই নাকি চুক্তি, সীমান্ত চুক্তি, এরকম একটা বলার চেষ্টা করে বাংলাদেশ। মানে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা চলবে না সীমান্তের মধ্যে, এমনই বলার চেষ্টা হয়, এবং সেই দাবিকে সামনে রেখে ওনারা এইসব কথা বলছেন। কিন্তু প্রশ্ন অন্য। যখন আপনারা বলছেন যে এরকম গুলি চালানো যাবে না, কেন গুলি চালাবে, কেন মেরে ফেলবে, আচ্ছা আপনারা কেন ওই প্রশ্নটা করছেন না যে কেন বর্ডার টপকাবেন অবৈধভাবে? সিস্টেমে কেন বর্ডার টপকে আপনারা যাবেন না, বা আমরা যাব না? আপনার দেশের লোককে কেন বলবেন না যে কেন বর্ডার টপকে ওখানে ঢুকে পড়বেন, অনুপ্রবেশ কেন করবেন? অনুপ্রবেশ করলেও গুলি চালানো যাবে না, মেরে ফেলা যাবে না, কিছু করা যাবে না, কিছু বলা যাবে, করা যাবে না, খুব জোর হলে ধরেই করবে। গুলি চালানোর খবরেই দেখি ভয় নেই, সীমান্তে গুলি চলে সেটাতেও দেখি ভয় নেই, তাতেও দেখছি লোক হুড়ুর করে ঢুকে পড়ছে। আর যদি ওই রকম হয় যে ধরা পড়লে ধরবে, আটক করবে, খুব জোর হলে বিচার হবে, তাহলে কাউকে রক্ষা করা যাবে? তার মানে ধরা পড়লেও কঠিন কিছু না, সীমান্তে চুক্তি আছে, মারা যাবে না, গুলি চলবে না। সুতরাং চলো একবার চান্স নেই টপকানোর। ধরা পড়লে আর কি হবে, ধরে আমাদের দেশের লোককে দিয়ে দেবে, বিচার হবে বা কিছু একটা হবে, কিন্তু ওই ভয়টা তো থাকবে না যে গুলি চলতে পারে। ফলে দর্শক, গুলি চালানোটা, দেখুন গুলি চালানোটা সবসময় ভালো না, সেটা আমরা কোনো মানুষই বলবেন না।
কিন্তু যখন নিরাপত্তার ব্যাপার আসবে দেশের স্বার্থে, যখন দেখা যাবে যে তো কিছুতেই ভয় হচ্ছে না, হুড় করে লোকজন ঢুকে পড়ছে, চোরাচালান চলছে, আচ্ছা শুধু মানে বিএসএফ কি সত্যি ডিরেক্টলি সবাইকে গুলি করে দেয়? নিশ্চয়ই গুলি করে না। এই যে গুলি করা বলে কথাগুলো বলা হচ্ছে, ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যে বিএসএফ কত ক্ষেত্রে গুলি করেছে আর কত ক্ষেত্রে ধরে পাকড়াও করে থানাতে নিয়ে গেছে বা কেস টেস করেছে। সংখ্যাটা দেখবেন অনেক সংখ্যায় দেখবেন ওই পাকড়াও করা হয়েছে, সতর্ক করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, এই সংখ্যাটা কিন্তু অনেক, এই সংখ্যাটা দেখবেন অনেক আছে। কিন্তু কখন গুলি চালাই বিএসএফ তখনই গুলি চালায় যখন দেখবে যে কিছু করার নেই। এখন ফেলানির কেসটা কিভাবে হয়েছে না হয়েছে, অমিয় ঘোষকে তো নির্দোষ প্রমাণ করা হয়েছে, ফলে কিভাবে এই ব্যাখ্যা, কিভাবে বডিটা এলো, যেটা বলা হচ্ছে বিএসএফ গুলি চালিয়েছে, আমরা বলতে পারবো না, যেহেতু নির্দোষ প্রমাণিত বলে বলা হয়েছে অমিয় ঘোষকে, সেটা অন্য। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় যে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়, যারা অনুপ্রবেশ করে তাদের তরফ থেকে অনেক সময় অ্যাটাকের ব্যাপারটা হয়ে থাকে, তো সেক্ষেত্রে গুলি চালাতে হয়। কিন্তু গুলি চালাতে হয় অনেক পরে গুলি চালায় বিএসএফ, সহজে কিন্তু গুলি চালায় না। কিন্তু যদি বলেন বিএসএফ গুলি চালাবে না, চলো আমরা যা খুশি করি, মই নিয়ে এসে ঢুকে পড়ি, চোরাচালান কারবার করি, বিএসএফ গুলি চালাবে না, কাহাতাক সহ্য করা যায়? নিশ্চয়ই একটা সময় লিমিট ক্রস করে বলেই বিএসএফ গুলি চালায়। আর কি বলছেন বিএসএফ কেন গুলি চালায়, বিএসএফ এর সঙ্গে কি ধরনের ব্যবহার করা হয় আপনাদের তরফ থেকে, সেটা তো আমরা একটা রিসেন্ট একটা উদাহরণ দেখলাম, একটা ভিডিও দেখলাম, খুব রিসেন্ট একটা ভিডিও দর্শক দেখলেন না, ত্রিপুরার ওখানে, আমি আপনাদেরকে হয়তো এখন দেখাতে পারবো না। এই যদি আপনাদের লোকজনদের অবস্থা হয় যে একেবারে মানে কাটারি কাস্তে নিয়ে আক্রমণ করতে যাওয়া, তাহলে সেটা কি করে হবে? আমি দর্শক আপনাদেরকে ওটা আমি দেখাতে পারবো না, একটা কোন জায়গায় রয়েছে, নিশ্চয় আপনাদের মনে পড়ছে, আমি কদিন আগে আপনাদেরকে দেখিয়েছি যে ত্রিপুরার সীমান্তে বিএসএফরা মানে জওয়ানরা যারা ছিলেন ওখানে চোরাচালান কারবার চলছিল, মানে টপকে যাওয়ার চেষ্টা হচ্ছে, তখন বিএসএফ ছুটে গিয়ে বিএসএফ ধাওয়া করার চেষ্টা করে, বিএসএফ কিন্তু গুলি চালায়নি, বিএসএফ ধাওয়া করার চেষ্টা করেছিল, বিএসএফ কিন্তু গুলি চালায়নি। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে পারতাম না দর্শক, একটু ওয়েট, দাঁড়ান তো, একটু ওয়েট দর্শক, এটা আমি আপনাদেরকে কদিন আগে দেখিয়েছিলাম এবং দেখিয়ে বলেছিলাম যে বিএসএফ কেন এত ঝুঁকি নিতে গেল, যখন দেখতে পাওয়া গেল যে বর্ডার টপকে ওই চোরাচালান কারবারিরা যাবার চেষ্টা করছে, ডিরেক্টলি তো গুলি চালিয়ে দেওয়া উচিত ছিল, কেন আবার ওদের বর্ডারের ওখানে গিয়ে বোঝাতে গেলেন? এরা বোঝার লোক, কেন ওদেরকে ওখানে গিয়ে বোঝাতে গিয়েছিলেন? তো বোঝাতে গিয়ে ফাঁপড়ে পড়ে গিয়েছিলেন বিএসএফ এর 2 জওয়ান। দেখুন কিভাবে লাঠি সোটা নিয়ে অ্যাটাক করা হয়েছিল এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল। আমি দর্শক আপনাদেরকে সাউন্ডটা শোনাই খানিকটা। तू गुल्ली क्यों किया? तू गुल्ली क्यों किया? बांग्लादेश के एरिया में क्यों आया? बांग्लादेश में गुल्ली क्यों किया तू? बांग्लादेश में क्यों गुल्ली किया? गुल्ली क्यों किया? तेरा इतना हिम्मत किधर से आया? तेरे को कौन दिया इतना हिम्मत? तेरे को इतना हिम्मत? এই হয়েছিল দর্শক, গুলি করেছেন মধ্যে ওরা হয়তো ফাঁকা জায়গায় গুলি করেছেন, হয়তো ওখানে কিন্তু কোনো লাশ টাস পড়েনি, তাহলে দেখতে পেতাম। এমনি বিএসএফ সতর্ক করার জন্য ফাঁকা আওয়াজ করতেই পারে, ডিরেক্টলি তো গুলি চালায়নি। আমরা বলেছিলাম যে কেন বিএসএফ এত ঝুঁকি নিতে গেল, ওদের বর্ডারে কেন গিয়ে আবার বোঝাতে গেল বা ধাওয়া করে কেন এই করতে গেল? ডিরেক্টলি গুলি চালানো উচিত ছিল, কারণ একটু নিজেদের জীবনে ঝুঁকি হয়ে গেছিল, নিজেরাই তো ফাঁপড়ে পড়ে গেছিলেন, হাসুয়া নিয়ে কাটাই নিয়ে তো কেটে ফেলার চেষ্টা করা হচ্ছিল। ফলে বিএসএফ কিন্তু সহজে গুলি চালায় না, আমরা বরং বলি যে কেন বিএসএফ গুলি চালাই না। যখন আপনাদের দেশের লোকেদের এই রকম ব্যাপার থাকে, যখন বিএসএফ বুঝতে পারে যে আমরাই আক্রান্ত হয়ে যাব, তখন হয়তো কখনো কখনো গুলি চালাই। তবে আমি যেটা বলতে চাই,
এই গুলি চালানো বা চালানো হবে কি হবে না এইসব কথা ছেড়ে দিন। প্রশ্ন হচ্ছে যে কেন আপনাদের দেশের লোকেরা বর্ডারে ওই রকম অবৈধভাবে ইদিক উদিক করবে, কেন চোরাচালান কারবারের সঙ্গে যুক্ত হবে, কেন বর্ডার টপকে ঢোকার চেষ্টা হবে? এটা কেন বলছেন না দেশের লোকেদেরকে? ফেলানি কেস, ফেলানির দেহটা আটকে ছিল কাঁটাতারে, সেটা দেখলে হয়তো আমাদের কাছে খুব মর্মান্তিক লাগতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন ফেলানি বা তার বাবা ওরকম বর্ডার টপকে অবৈধভাবে ঢোকার চেষ্টা করবেন, আসার চেষ্টা করবেন? কেন? মগের বুলুক নাকি যা খুশি করা যায়, ভারতে ঢোকা যায়, বেরোনো যায়, আর অ্যাকশন হলে দোষ হয়ে গেল? অ্যাকশন হলে দোষ হয়ে গেল? গুলি একটা চলুক না, তার ভেঙে ঢুকে পড়বো, কি কাঁটাতার ডিস্ট্রয় করে দেবো, দেখবো কত মুরদ। যদি আবারও কখনো অবৈধভাবে এই কাজ কারবার করার চেষ্টা হয়, দেখবেন বিএসএফ হয়তো মানে 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 সহ্যের সীমা অতিক্রম করে গেলে ফের গুলি চালাবে বিএসএফ, এবং আমার তো মনে হয় গুলি চালানোর ভয়টা রাখা উচিত বাংলাদেশিদের উপরে। ওইসব শুনবো না, ডাইরেক্ট বুক লক্ষ্য করে গুলি করে দেবো, এই ভয় রাখা উচিত। না হলে সামলানো যাবে না, তাহলে ওনারা যতই লং মার্চ করুন, যাই করুন, বিএসএফ এর কড়া হাতে মোকাবেলা করা উচিত, এবং যেখানে পরিষ্কার বলে দেওয়া উচিত ঢোকার চেষ্টা হলেই গুলি করে দেবো, আর দেখবো সত্যি এরপরে কোনো লাশ যদি পড়ে সহ্যের সীমা অতিক্রম করার পরে, তো দেখবো ওই সার্জিস সাহেবের কত মুরদ আমাদের এই কাঁটাতার সব ডিস্ট্রয় করে দেবেন, দেখবো কত মুরদ, দেখবো। তখন দেখবেন ওই একটা লাশের জন্য ছুটে আসা, তো তারপর দেখবেন ফটাফট কতগুলো লাশ পড়ছে সীমান্তে। লাশ ফেলে দেবো, শুধু বড় বড় কথা, লাশ ফেলে দেবো। একবারে বলছিল যে কেন আমরা ভারতে অবৈধভাবে ঢুকবো, আর অবৈধভাবে না ঢুকলে, চোরাচালান না করলে কেন গুলি চলতে যাবে? বিএসএফ তো কোনো মাথা ব্যথাই থাকবে না, নিশ্চিন্ত ঘুমোতে পারবে বিএসএফ। আপনাদের জন্য তো নিশ্চিন্ত থাকতে পারে না বিএসএফ, সারাক্ষণ অবৈধ অনুপ্রবেশ আর ওই চোরাচালান কারবার, বড় বড় কথা। লং মার্চ করবেন ডিস্ট্রয় করতে, আসবেন ডিস্ট্রয় করতে, তারপর দেখবেন কারা ডিস্ট্রয় হয়ে যান ওখান থেকে। দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।